ব্যারাকপুর মালপোয়া খেতে সবচেয়ে বেশি ভালোবাসেন, দেখেই ভালো লাগলো। পাঁপড় আর জিলেপি ছাড়া রথের মেলা হয় না, জমে না। সত্য সাই সেবা সংস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির মাহেশ। এইখানে জগন্নাথ দেব 358 দিন এখানে অধিষ্ঠান করেন এবং 7 দিন, যেটা 7 দিন হচ্ছে মাসির বাড়িতে থাকেন, যেটা গুন্ডিচা, যেখান থেকে আজকে অর্থাৎ উল্টো রথ, সেই উল্টো রথটা কিন্তু সেখান থেকে শুরু হয়েছে। অর্থাৎ 7 দিন আগে ঠিক এখান থেকে যাত্রা শুরু হয়েছিল। আবার আজকে হচ্ছে প্রত্যাবর্তনের দিন, অর্থাৎ আজকে হচ্ছে উল্টো রথ। তো এইখানেই ফিরে আসবে, যেটা শুরু থেকে দেখাচ্ছি। তো এটা অনেক প্রাচীন মন্দির, মানে পুরীর রথযাত্রা হচ্ছে সবচেয়ে পুরনো রথযাত্রা, এবং তারপরেই যেটা কনসিডার করা হয় ভারতবর্ষে সে হচ্ছে এই মাহেশের রথযাত্রা। এবং এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে যে বিভিন্ন অনুষ্ঠান যেগুলো বছরে বিভিন্ন সময় হয়ে থাকে, তার মধ্যে এই মাহেশের রথযাত্রাটা পশ্চিমবঙ্গের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত রথযাত্রা এবং সবচেয়ে প্রাচীনতম। এবং এর ভিড়, এর যে বিভিন্ন ধরনের গল্প কাহিনী আমরা দেখে থাকি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ 1882 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে রাধারানী উপন্যাস লিখেছিলেন, সেই উপন্যাস এই রথযাত্রাকে কেন্দ্র করে এখানে তিনি এসেছিলেন তার বাড়ির কাছে। এবং এখানকার যে এই জগন্নাথ মন্দিরের পুজো এবং মদন মোহনজির বিগ্রহ, সেই পুজোকে কেন্দ্র করে, এবং এখানে একটি মেয়ে বালিকা, 8 বছরের বালিকা হারিয়ে গিয়েছিল, তাকে কেন্দ্র করে পরবর্তীতে বঙ্কিমচন্দ্র তার ঠিক 2 মাস পরে এই উপন্যাসটি রচনা করেন। এবং দেখাচ্ছি যেটা এখানে কিন্তু আজকে বিগ্রহ নেই, বিগ্রহ আসবে, যার জন্য এই সমস্ত ভোগ এগুলো যে আয়োজন সেটা হচ্ছে, অর্থাৎ চাল ভোগ, পায়ের মিষ্টান্ন, এগুলো ধরনের ভোগ পছন্দ করেন, সেগুলোই তার মতন করে এখানে পরিবেশন করা হচ্ছে। কোনো পে করতে হয় না এটার জন্য? কত পে করতে হয়? 50 টাকা, 25 টাকা। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের হোস্ট দেবরে, আপনারা দেখছেন আমার চ্যানেল আমি ভবগুড়ে। আমি এখানে, এটা হচ্ছে 27 বছরের ইতিহাস, যেটা আবার আমি প্রত্যক্ষ করতে এলাম। আমি এটা মাহেশ শ্রীরামপুর তথা হুগলি জেলা, ওয়েস্ট বেঙ্গল, ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় প্রাচীন যেটা রথযাত্রা, অর্থাৎ উড়িষ্যা পুরী রথযাত্রা, যেটাকে বলা হয় যে সবচেয়ে প্রাচীনতম রথ হচ্ছে উড়িষ্যার পুরীর রথযাত্রা। তারপরেই হচ্ছে এই মাহেশের রথযাত্রা, যেটা হচ্ছে মানে সেকেন্ড ওল্ডেস্ট বলা যেতে পারে, এবং আমাদের বাংলা তথা ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে প্রাচীনতম। 27 বছরের ইতিহাস আমি সামনে প্রত্যক্ষ করছি। আমার যে অনুভূতি বা অনুভব, সেটা আমি ঠিক হয়তো আমার ভাষায়, ক্ষুদ্র ভাষাতে সেটা প্রকাশ করতে পারবো না। আমার মা বাবার থেকে, ছোটবেলার থেকে শুনে এসছি, কারণ আমার এই হুগলি জেলায় আমাদের পৈতৃক বাড়ি কন্যগড়, সেখান থেকে মা এবং বাবা তারা এসছেন এই রথে, এবং তার যে কাহিনী তারা বলেছেন সেগুলো শুনতে শুনতে আমার কাছে মনে হতো এটা হচ্ছে একটা রূপকথা। সেই রূপকথা যেটা বঙ্কিমচন্দ্রের যে রাধারানী উপন্যাস, সেখানে পড়েছি আমরা। অনেক রকম গল্প উপন্যাসে জানি যে রথের মেলার যে ভিড় হয়, সেই ভিড়ে মানুষ হারিয়ে যায়, কারো ভাই হারিয়ে গেছে, কারো সন্তান হারিয়ে যায়। সেই রাধারানীতে আমরা পেয়েছিলাম রাধারানী বলে একটি বালিকা, যে কিনা হারিয়ে গেছিল রথের মেলাতে। ঠিক সেটা সত্যি কাহিনী। বঙ্কিমচন্দ্র তার গ্রামের বাড়ি মদন মোহনজির পূজা হয়েছিল, সেখানে তিনি এসেছিলেন, এবং এই রথের মেলাতে এসে সেটা তার কোনো আত্মীয় স্বজনের মধ্যে পড়তো, সেই রাধারানী, সেই ঘটনার প্রেক্ষিতেই তিনি সেই উপন্যাস লেখেন, বিখ্যাত উপন্যাস। তো এই রথের যে বিশেষত্ব, সেখানে এটাতে সম্ভবত যেটা শুনেছিলাম 12খানা চাকা। এই চাকাগুলোর সাইজ দেখেই বোঝা যাচ্ছে যে কত বড় বড় এই চাকাগুলো, এত বড় যে রথটা সেটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য, এবং পুরোটাই
কিন্তু লোহার স্ট্রাকচারে তৈরি। যে লোহার স্ট্রাকচার, অর্থাৎ এই যে নব কলেবরে যে রথটা আমরা দেখতে পাচ্ছি, এই যে চাকা 12খানা চাকা, সেই চাকা বিশিষ্ট যে লোহার রথ, সেটা হচ্ছে 129 বছর আগে মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি সেই রথ তৈরি করেন। কিন্তু এই রথের যে ইতিহাস, এই রথের ইতিহাস কিন্তু দীর্ঘ 627 বছরের ইতিহাস। যেটা বললাম, অর্থাৎ শ্রী রামকৃষ্ণদেব তার শিষ্য বলরাম বসুর পুত্র কৃষ্ণরাম, সে এই রথটি নির্মাণ করেছিলেন। তারপরে দীর্ঘদিন গেছে, যার পরে একটা সময় আসে, অর্থাৎ এই 1884 সনে এই রথটি কিন্তু পুড়ে যায়। পুড়ে যাওয়ার পরে 1885 সনে এই নতুন এই যে কলেবর রথের, সেই কলেবর আমরা পাই, এই যে রথ সেটা এই হালে নির্মাণ হয় এবং প্রতি বছরই নতুন রূপে সজ্জিত হয়। অর্থাৎ এই যে রং এবং শৃঙ্গার যেগুলো, সেগুলো করা হয় এবং একটা নতুনত্বের প্রলেপ দেওয়া হয়। দেওয়ার পরে এই রথ এই নতুন রাস্তায় আজকে গড়িয়ে চলে। নিশ্চয়ই 600 বছর আগে এরকম রাস্তা ছিল না এবং রথের কলেবর নিশ্চয়ই এত বড় ছিল না। তখন কাঠের রথ নিশ্চয়ই চলতো। এটা আজকে অ্যাকচুয়ালি আমি যেটা দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে উল্টো রথ, মানে উল্টো টান হবে। মাসির বাড়িতে এসছেন, অর্থাৎ গুন্ডিচা মন্দিরে, সেখানেই আমরা যাওয়ার চেষ্টা করছি। সেই নিয়ম অনুযায়ী 7 দিন মাসির বাড়িতে থাকেন, যেখানে কোনো জায়গায় গতকালকেও রথ হয়ে গেছে, আবার কোথাও আজকে হচ্ছে। সেই আজকে হওয়ার মধ্যে এই একটা সেখানে মাসির বাড়িতে আছে, মাসির বাড়ির থেকে আবার ফিরে যাবে। মানে জগন্নাথ, আমরা শ্রী বিষ্ণুর অনেক রকম রূপে আমরা দেখতে পাই এবং তিনি পূজিত হন বিভিন্ন রূপে। তার মধ্যে যে জগন্নাথ যে রূপ, অর্থাৎ দারু ব্রহ্মের যে রূপটা, সেটা হচ্ছে ভগবানের সবচেয়ে প্রিয় রূপ। এই রূপে এই ভগবানের যে জগন্নাথ বা দারু ব্রহ্ম, তার যে মাসির বাড়ি হচ্ছে এটাকে বলা হয় গুন্ডিচা মন্দির। সবখানেই তাই নিয়ম। এইখান থেকেই আজকের রথের টানে শুরু হবে এবং ভগবানের যেটা বাসস্থান, যেখানে উনি 360 দিন বা 359 দিন যেখানে তিনি অবস্থান করেন, সেইখানে আবার উনি ফেরত যাবেন। 7 দিন আগে এসেছিলেন, আবার সেটা ফেরত যাবেন। তো এখানে যথেষ্ট ভিড়, ধর্মপ্রাণ মানুষদের দেখা যাচ্ছে। সেই গত সপ্তাহে তো এখানে এসেছিলেন। এখন এখান থেকে এই যে ভগবান মানুষের কাঁধে হবেন এবং এখান থেকেই রথে উঠবেন। যখন যাবে তুমি উপরে ধরবে, অন্য ছাতা নিয়ে যাবে না। আচ্ছা, কিন্তু বেশি বৃষ্টি হলে তো ভিজে যাবে, ছাতাটা পাল্টাতে হয়ে গেছে। বেশি আজকে জোর বৃষ্টি, মানে এই যে ছাতার এই যে দণ্ডটা,
এটা তুমি বলছো একদম শুরুর থেকে যখন থেকে এটা হয়েছে সেই সময়কার? তারপরে কিছু রিপেয়ারিং হয়েছে, কিন্তু এই রূপোর বারটাই একই আছে, ভেতরে কাঠ লাগানো ওটা 625 বছর না 627 বছর। Hi friends, I am there Dev Bhore and you are watching my channel Ami Bhobo Bhure. I am here at Srirampur, Hooghly in West Bengal. It is the Ratha Jatra of Mahesh is the second oldest chariot festival in India and oldest in Bengal, having been celebrated since 1396. It is held in Mahesh, a historical locality within Srirampur, West Bengal, India. It is considered a week-long grand festival of Bengal till date. তেরোশো 96 থেকে এই রথের যাত্রা শুরু। 627 বছরের প্রাচীন এই মহেশের রথ। নিজের পৈতৃক বাড়ি হুগলি হবার সুবাদে মায়ের মুখে আসই সব শুনেছি এই রথের গল্প। এবং এর চাকা 12 চাকা বিশিষ্ট এবং 9টি চূড়ার এই যে রথ, এটা একটা বিশিষ্টতম। ওয়েস্ট বেঙ্গলে তো প্রাচীন বটেই, ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় প্রাচীন পুরীর রথের পরেই। তো শৈশব থেকে শোনা গল্প, আমার কাছে এটা রূপকথার মতো মনে হতো। আজকে সেই রূপকথা শুধু রূপকথা নয়, যখন প্রত্যক্ষ করছি একটা ইতিহাস আমার চোখের সামনে প্রত্যক্ষ করছি। তবে বর্তমান মহেশের এই রথটি প্রায় 129 বছরে পুরনো, জানা যায় প্রায় 350 বছর পরে প্রায় 1754 সালে ঠাকুর শ্রীরামকৃষ্ণের উল্লেখযোগ্য শিষ্য বলরাম বসুর ছেলে তৎকালীন হুগলির দেওয়ান শ্রী কৃষ্ণরাম বসু এই 5 চূড়া বিশিষ্ট রথের নির্মাণ করেন সেই সময়। তো যেটা বলছিলাম, জানা যায় প্রায় 1754 সনে ঠাকুর শ্রীরামকৃষ্ণের উল্লেখযোগ্য শিষ্য বলরাম বসুর ছেলে তৎকালীন হুগলি জেলার দেওয়ান শ্রী কৃষ্ণরাম বসু 5 চূড়া বিশিষ্ট কাঠের রথ নির্মাণ করেন। সেই রথ সময়ের সঙ্গে সঙ্গে সেই রথ জীর্ণ হয় এবং তারপরে 1798 সালে তারই বংশধর গুরুপ্রসাদ বসু নতুন 9 চূড়া বিশিষ্ট রথের নির্মাণ করেন। আজকের রথও দেখা যাচ্ছে যেটা 9টি চূড়া বিশিষ্ট এবং 12টি চাকা সম্ভবত নিচে, আমি গুনিনি, সেরকমই হবে 12 চাকা বিশিষ্ট। এবার 1884 সনে এক ভয়ঙ্কর আগুনে সেই রথটি ভস্মীভূত হয়ে যায় এবং তারপরে 1885 সনে মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি, সেই সময় ব্রিটিশ রাজত্বকালে, লোহার রথটি নির্মাণ করেন। যেই লোহার রথটি এখনো বর্তমান, যেটি দেখা যাচ্ছে মূল যে স্ট্রাকচার এবং চাকা সেটা কিন্তু লোহার, এবং সেটা যদি না হয় এই চাকাগুলো কাঠের চাকা হলে কিন্তু এত বড় রথ সেটার উপরে থাকতে পারে না। শুরুর সময় যেই সময় রথটি তৈরি হয়েছিল 600 বছর আগে, সেই সময় নিশ্চয়ই এত বৃহৎ কলেবরে সেই রথটি ছিল না, ছোট রথ ছিল এবং সেই সময় রথের চাকাগুলো কাঠের তৈরি হতো। তো এখন যে এই রথটি, এটি লোহার চাকা বিশিষ্ট এবং এই যে কলেবর প্রতি বছর এই রং করা হয়ে থাকে, যে এখনও দেখা যাচ্ছে নতুন রঙে একদম ঝকঝক যেটা করছে। এবং দেবতা অলরেডি উপরে উঠে গেছে, একদম উপরের যে চূড়া যেটা দেখা যাচ্ছে সেইখানে দেবতার বসার স্থান, মাঝখানে সুভদ্রা এবং তার পাশে বলরাম এবং জগন্নাথ দেব। এই 3 জনের যে মূর্তি নিয়ে এই রথটি এসছিল আজকের থেকে 7 দিন আগে, যেটা জগন্নাথ দেবের এইখানে মূল যে মন্দির, এবং আজকে যেখান থেকে শুরু হচ্ছে এটা উল্টো রথের টান শুরু হচ্ছে। সেই উল্টো রথের টানটা হচ্ছে মাসির বাড়ি, যেটা জগন্নাথ দেবের মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দির বলা হয়, সেখান থেকে শুরু হয়ে আবার স্বস্থানে ফিরে যাবে। 7 দিনের জন্য এখানে আসেন। তার পিছনে দীর্ঘ ধার্মিক যে ব্যাপারগুলো, ধার্মিক কাহিনী, ধার্মিক বিশ্বাস সেগুলো আছে। তার মধ্যে যেটা বলা হয়ে থাকে এটা হচ্ছে দারু ব্রহ্মরূপ, অর্থাৎ কাঠের মূর্তি। এখানে বামন মূর্তি বলা যেতে পারে, যেখানে পা এবং হাত কিন্তু পূর্ণ হয়নি। রথের মাহাত্ম্যে যেটা বলা হয়, রথে চ ব্রাহ্মণং দৃষ্টুয়া পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথের ভগবান, মানুষের যেমন ভগবান আকাঙ্ক্ষা করে থাকেন, তো ভগবানও তার ভক্তদের দর্শন দেওয়ার জন্য অন্তত একদিন রাস্তায় নেমে আসে। অর্থাৎ ভক্তের যেমন ভগবানের দরকার, ভগবানেরও মানুষের সান্নিধ্য দরকার হয়। মানে এই বর্তমান যুগে যে টিআরপির যে ব্যাপারটা আমার তাই মনে হয়ে থাকে, যাই হোক সেটা অন্য বিষয় হতে পারে।
তো এটা যেটা কথিত আছে এবং প্রত্যেকটা দেবতা আছে বিভিন্ন মূর্তিতে দেখা দেন, তার পেছনে বিভিন্ন রকম গল্প কাহিনী বিশ্বাস থাকে। তার মধ্যে যেটা বিশ্বাস, এই যে রথের যে ভগবানের দর্শন, সেই হিসাবে যে বিশ্বাস করা হয়ে থাকে, অর্থাৎ রথে ভগবানের দৃষ্টি বা দেখা পেলে ভক্তের মোক্ষ লাভ হবে বা পুনর্জন্ম হবে না। বিষ্ণুর যে নবম অবতার হচ্ছে ভগবান বুদ্ধ। সেই ভগবান বুদ্ধ যেটা বলে গেছেন, ওখানেও কিন্তু একই কথা বলা আছে, অর্থাৎ মহানির্বাণ লাভ, নির্বাণের কথা। অর্থাৎ মানুষের যে মনুষ্যত্বের বিকাশ হওয়ার পরে মানুষ একটা উন্নত জায়গায় গিয়ে পৌঁছবে, তখন মানুষের নির্বাণ লাভ হয়। অর্থাৎ এই যে আমাদের হিন্দু ধর্ম মতে পুনর্জন্ম বিশ্বাস করে থাকে মানুষ, সেই পুনর্জন্ম অর্থাৎ 36 কোটি যোনি বলা হয়ে থাকে, যে মানুষের সেই যোনিতে আবর্তিত হতে হতে এই মানুষের জন্ম, এবং তারপরেও কোন যোনিতে গিয়ে পৌঁছবে এবং মনুষ্যত্বের কোন স্তরে পৌঁছবে সেটা কিন্তু মানুষ জানে না। এটা হিন্দু বিশ্বাস অনুযায়ী সেখান থেকে নির্বাণ লাভ করতে চায়, অর্থাৎ মানুষ সেখান থেকে মুক্তি চায়। সেই মুক্তির পথ মার্গ দীর্ঘ, কিন্তু এখানে বলা হয়েছে সহজ মার্গ বলা হয়েছে, যেটা হয়েছে কি ভগবানের এই যে জগন্নাথ দেবের দর্শন হলে পরে যেটা বলা হয়ে থাকে, যে এই কথাটা বললাম, রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ রথে এই যে বামন মূর্তি বা দারু ব্রহ্মের যে মূর্তি, সেই মূর্তি যদি দৃশ্য হয় তাহলে পরে আর পুনর্জন্ম হবে না। আজকের দিনে কোনো জাত পাত ধর্ম মত কিচ্ছু নেই, সবার জন্য ভগবান, সবার জন্য তিনি আশীর্বাদ দান করেন, এবং সেই জন্যই এই রাস্তায় নেমে আসেন। আর কিসের সাথে আমরা তো ঠাকুরের জন্য নিয়ে যাই, এবার ঠাকুরকে ছুঁয়ে সবাইকে দেবো। আচ্ছা আচ্ছা, ঠাকুর মালপোয়া খেতে সবচেয়ে বেশি ভালোবাসে। ভালো, এই মানে এই দেবতা জগন্নাথ দেব, ইনি মালপোয়া খেতে সবচেয়ে ভালোবাসেন, এবং ভক্তরা সেটাই তৈরি করে নিয়ে যাচ্ছে। মানে একদম যেমন ভগবানের রূপে কারা খায়, ভক্তরাই আবার তার কাছে ফিরে আসে, এবং যার জন্য এই হিউজ আয়োজন। ঠাকুর তো ওখানে 3 জন বা 4 জন 5 জন দেবতা আছে, কিন্তু এইখানে হিউজ আয়োজন করে 501টা এই মালপোয়া বানিয়ে নিয়ে যাচ্ছে। নমস্কার, আপনারা ভালো থাকুন, আপনাদের মনস্কামনা পূর্ণ হোক। হ্যাঁ, मेरा स्माइल बहुत हार्ड बाकी सबकी प्लास्टिक है, दूर खड़ी अच्छी नहीं लग रही जो मेरे पास, ठीक है हाथ से खाता था तेरे लिए, खाना चॉपस्टिक से ऑप्टिक से, अलग अलग चश्मा लिया घर पोछा। कितने रुपए में दिया है? 20। कैसा है? ठीक है। আপনি কি জিলিপি কিনছেন? ও, রথের মেলাতে জিলিপি কিনতেই হবে, জানেন? রথ মেলায় জিলিপি আর পাবন, না? বাহ, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই জিলিপি খাওয়া দেখে খুব ভালো লাগলো। জয় জগন্নাথ। রথের মেলায় পাবন, জিলিপি আর রথ মেলায় জিলিপি, হ্যাঁ, রথের মেলা জিলিপি আর পাপড় ছাড়া হয় না। বাহ, খুব ভালো লাগলো, এই যে খাচ্ছেন দেখেই ভালো লাগলো। রথের মেলার সাথে জিলিপি হচ্ছে একদম অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। পার হচ্ছে বাসি, পাপড় আর জিলিপি ছাড়া রথের মেলা হয় না, জমে না। মানে আমাদের সময় তো জমতো না, এখনকার ছেলে মেয়েরা খায় কিনা এটা জানা নেই। 10 টাকা পিস এখনো খায় তো, হয় না। পাঁপড় আর জিলিপি ছাড়া রথের মেলা হয় না। এই আমি একটু দেখলাম যে এই বয়সে আপনি এসে সেই পাঁপড়টা খাচ্ছেন, আমিও খাবো এসে পাঁপড়। মানে আমাদের ছোটবেলায় এমন হয়েছে, আমার বন্ধু বাজি ছিল, এরকম খাচ্ছেন তো পেছন থেকে এসে কামড় দিয়ে চলে যাবে পাঁপড়ে। রথের মেলার পাঁপড় না, ঘুগনি, পাঁপড়, ঘুগনি, জিলিপি, এটা হচ্ছে রথের মেলার আসল জিনিস। এটা কি জিনিস? এটা মালপোয়া। রথের মেলায় জিলিপি আর পাঁপড় আর ঘুগনি। খাওয়া হয়ে গেছে, খানিকক্ষণ আগে পাঁপড় খাওয়া হয়ে গেছে না? আপনাদের বাড়ি কি এখানে?
না অন্য জায়গা থেকে এসেছেন? আমরা অন্য জায়গা থেকে এসেছি। কোথা থেকে? আমরা কোলবা ব্লক থেকে এসেছি। তুমি বড় না? কে বড়? তুমি বড় তো? ও, তুমি বড়। আচ্ছা দিদি বড় না? আর আপনি? দিদি আমি বউ। ও আচ্ছা আচ্ছা, আপনার মুখটাও দেখান। এখানে সবার বাড়ি এখানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন।